গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। কিছু স্কুল এখনো দেখছি বসছে, আর ভিডিওটা অন করেনি কিছু স্কুলের, তাদেরকে রিকোয়েস্ট করব তাদের কোঅর্ডিনেটরকে বা টিচারকে যিনি আছেন ওখানে, যদি আপনাদের ভিডিওটা একটু অন করে দেন। আর সব স্কুলকে রিকোয়েস্ট করব, টিচারদেরকে, রেসপেক্টেড টিচার্স অ্যান্ড কোঅর্ডিনেটরস, যদি আপনারা ক্লাসের শেষে, লাইফ সায়েন্স ক্লাসের শেষে যদি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জাস্ট হাতটা তুলে একবার ফার্স্টে রেসপন্ড করো এনিওয়ান? ওকে, নেমপিট থেকে দেখছি বলছে শুনতে পাচ্ছে। ওকে, আর জাস্ট 1 বা 2 মিনিট ওয়েট করে আমরা হচ্ছে কি ক্লাসটা স্টার্ট করব। লেট দেম গেট সেটেলড ফার্স্ট। আচ্ছা, আগের দিন হচ্ছে কি জাস্ট একটা ক্যাজুয়াল ডিসকাশন। আগের দিন ক্লাসের শেষে হচ্ছে কি দু ধরনের ফিডব্যাক পেয়েছিলাম। কিছুজন বলছিল হচ্ছে গিয়ে যেটা চলছে সেটাকে কন্টিনিউ করতে, কিছুজন হচ্ছে গিয়ে কিছু স্কুল বলেছিল যদি সেকেন্ড মানে ফার্স্ট টার্ম বা যেটা হয়ে গেছে, নেক্সট যে এক্সামটা রয়েছে তার জন্য যে পোর্শন গুলো রয়েছে সেখান থেকে কিছু টপিক যদি পড়ানো যায়, মানে সেখানটায় যদি স্টার্ট করা যায়। তো আজকে আমরা একটা কাজ করব। আজকে সেখান থেকে যেটা অলরেডি স্টার্ট করা হয়েছে সেটাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়াটা হচ্ছে গিয়ে খুব একটা ভালো হবে না আশা করছি। তো সেই কারণে ওটা নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু সেটা আলোচনা করতে করতে নতুন টপিকেরও, মানে তোমাদের যেগুলো থার্ড চ্যাপ্টার সম্ভবত জৈবনিক প্রক্রিয়া বা ওইখানে যে রয়েছে, সেইখান থেকে আমরা হচ্ছে কি একটা নতুন টপিক প্লাস দুটোকে মার্চ করব এবং রিলেট করব। কিভাবে দুটোর মধ্যে রিলেশন হবে সেটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো আশা করছি সবাই বসে পড়েছে। লেট স্টার্ট। তোমরা যদি স্ক্রিনটা দেখতে পাও একটুখানি আমাকে হাত তুলে রেসপন্স একটু জানিও। এনিওয়ান, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। পিপিটিটা দেখতে পাচ্ছ তো? হাত তুলে যে কোনো একজন বা স্কুল। ওকে, পিপিটিটা দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো ওকে, কারোর কোনো জিজ্ঞাসা বা কারোর কোনো প্রশ্ন আছে আগের দিনের ক্লাস থেকে বা কিছু? আচ্ছা, আমরা আজকেরটাও আলোচনা করে নিই, দুটোকে নিয়ে আমরা লাস্টে হচ্ছে গিয়ে 5 মিনিট রাখবো, তখন হচ্ছে গিয়ে আমরা আলোচনা করবো দুদিনেরই তোমাদের যা যা ডাউট হবে আজকের ক্লাস থেকে বা আগের দিনের ক্লাস থেকে, ঠিক আছে? লেটস স্টার্ট টুডেস টপিক। তো আজকে আমরা বেসিক্যালি কি পড়বো? আজকে আমরা বেসিক্যালি দেখবো আজকের দিন প্লাজমা মেমব্রেন বা মেমব্রেন প্রোটিন গুলো নিয়ে একটু কথা হয়েছিল। তো প্লাজমা মেমব্রেনের হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেলটা একটুখানি জানবো। তারপরে হচ্ছে কি আমরা প্লাজমা মেমব্রেনের কাজ, নিউক্লিয়াসটা আর মাইটোকন্ড্রিয়া। চেষ্টা করব মাইটোকন্ড্রিয়া খুব তাড়াতাড়ি পৌঁছানোর, যাতে মাইটোকন্ড্রিয়াতে ভেতরে কি কি ঘটে সেইটা সম্বন্ধে আমরা একটু বেশি হাইলাইট করতে পারি যাতে, ঠিক আছে? তো মেমব্রেন ফ্লুইডিটি, তো বাংলায় হচ্ছে কি তোমরা হয়তো পড়েছো স্লেইডেন অ্যান্ড সোয়ানের মডেলটা তোমরা হচ্ছে গিয়ে পড়েছো। আগের দিনে আমরা মেমব্রেন সম্বন্ধে, মেমব্রেনের যে স্ট্রাকচার দেখেছিলাম, সেই স্ট্রাকচারে ওটা রিজিড স্ট্রাকচার নয়। কর্নারের নিচে যেটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে লিপিড মলিকিউল গুলো, এটা মেমব্রেন কি ধরনের স্ট্রাকচার, একটা ফসফোলিপিড বাইলেয়ার বা লিপিড বাইলেয়ার তোমরা হয়তো পড়েছো। এই লিপিড বাইলেয়ারের মধ্যে যে প্রোটিন গুলো থাকে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, যে প্রোটিন গুলো বিভিন্ন ধরনের প্রোটিন, ধরো এখানে একটা রয়েছে, এখানে আরেকটা প্রোটিন দেখা যাচ্ছিল, আর বাইরে থেকে একটা পিঙ্ক কালারের বিভিন্ন মলিকিউল আসছে এবং এখান দিয়ে ঢুকে যাচ্ছে সেরকম। তো এইগুলো মেমব্রেনের ভেতরে প্রোটিন বা যে ফসফোলিপিডের যে স্ট্রাকচার গুলো, সেগুলো কি অবস্থায় থাকে, কোনো একটা পার্টিকুলার জায়গায় ফিক্সড নয়, ফিক্সড থাকে না, ওরা মেমব্রেনের মধ্যে ভেসে বেড়ায়, ঘুরে বেড়ায়। সেই কারণের মধ্যে, ঠিক আছে? তো সেটা ডিটেলটা যদি আমরা একটুখানি দেখি, তো ইটস আ ফ্লেক্সিবল কিন্তু স্টার্ডি ব্যারিয়ার। যেটা কোষ পর্দার মেন কাজটা কি, প্রধান কাজ কি, বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করা এবং যে কোনো উপাদান যাতে কোষের মধ্যে হঠাৎ করে ঢুকে না যেতে পারে বা সাইটোপ্লাজম লিক করে যাতে বাইরে না বেরিয়ে যেতে পারে। তো দিস ইজ দ্য বেসিক্যালি ফাংশন অফ আ প্লাজমা মেমব্রেন। এটাকে হয়তো বিভিন্ন ভাবে টার্মিনোলজিতে তোমরা হয়তো পড়েছো। তো সেল অর্গানিল গুলো, কোষ অঙ্গাণুগুলোকে প্রোটেক্ট করা, সেটাই কাজ। তার মানে সেক্ষেত্রে
স্লেইডেন এবং সোয়ানের যেটা ফার্স্ট হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট স্লেইডেন এন্ড সিঙ্গার এন্ড নিকলসনের যে মডেলটা ফ্লুইড মোজাইক মডেল, ওনারা ডেসক্রাইব কি করছেন, মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট অফ প্লাজমা মেমব্রেন which resembles the continuously moving sea of fluid, একটা ভাসমান সমুদ্র ফ্লুইডের লিপিডের, যেটা হচ্ছে কি অনেকটা মোজাইকের মতো দেখতে হয়। আগেকার দিনে মোজাইকের যে মেঝে হতো সেই ধরনের দেখতে হতো। তো বেসিক্যালি কি বোঝাচ্ছে, থিওরিটিক্যালি যদি দেখি, আগের দিন আমরা এই স্ট্রাকচারটা দেখেছিলাম। তার হচ্ছে কি একটা হাইড্রোফোবিক হেড রয়েছে, হাইড্রোফোবিক টেল রয়েছে। তো কি বোঝাচ্ছে, এই টেল গুলো নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে রোটেট করতে পারে। আমি যদি দুটো তো এটা যদি কোন একটা হাইড্রোফোবিক, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা যদি হাইড্রোফোবিক টেল হয়ে থাকে, কি বলছে, এরা এরকমই মেমব্রেনের মধ্যে ফিক্সড অবস্থায় থাকবে না, এরা রোটেট করতে পারে যে কোনো দিকে। এটা এদিকেও ঘুরতে পারে, এটা ওইদিকেও ঘুরতে পারে। আবার কি করতে পারে, এটা যদি হাইড্রোফোবিক হেড হয়ে থাকে, এটা যদি হেড হয়ে থাকে আর এটা যদি টেল হয়ে থাকে, এরা রোটেট করতে পারে ক্লকওয়াইজ, যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ, দিস ফেনোমেনা। ওকে, আবার কি হতে পারে, তারা ইনভার্টেডও হয়ে যেতে পারে। এটা হয়তো ওপর দিকে ছিল, এটা ঘুরে গিয়ে নিচের মেমব্রেনেও চলে আসতে পারে, ফ্লিপও হতে পারে, ভল্ট খেতে পারে একে অপরের মধ্যে। তো সেই মেকানিজমটা হচ্ছে কি যেটা এখানে দেখছো এই মার্কারটাতে রয়েছে, মানে এই উপাদানটা, এই একটা ফসফোলিপিড, এটা ঘুরে এদিকেও চলে আসতে পারে, বা আবার এটা গিয়ে ওই জায়গাটাকে রিপ্লেসও করতে পারে, সেই ঘটনাটাও ঘটতে পারে। তো বেসিক্যালি তো সেইটা হচ্ছে কি বেসিক্যালি সেই কারণে এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল অফ প্লাজমা মেমব্রেন। আর আরো ডেপথে যদি কেউ যেতে চায়, তাহলে এটা একটা ফসফাটাইডিল, একটা ফসফোলিপিডের কথা বলা আছে, যেটার নাম হচ্ছে কি ফসফাটাইডিল ইনোসিটোলামাইন। তো এই ধরনের অজস্র বিভিন্ন নামের হচ্ছে কি ফসফাটাইডিল লিপিড থাকে, ফসফোলিপিড। তো এখানে এই ধরনের একটা কেমিক্যাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আশা করি তোমরা কেমিস্ট্রিটা বুঝতে পারছো, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এই ধরনের লিপিড আর বেসিক্যালি কি, ইটস এ কেমিক্যাল। প্রোটিনও কি একটা কেমিক্যাল, বা কার্বোহাইড্রেট কি, ইটস এ কেমিক্যাল। তো তার একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকবে। তো অবভিয়াসলি সেই কারণে টেল, ফ্যাটি অ্যাসিডের টেল থাকে দুটো, লেজ, এটা একটা যেমন ফ্যাটি অ্যাসিডের লেজ, এটা একটা ফ্যাটি অ্যাসিডের লেজ। আর তার সাথে হচ্ছে কি একটা গ্লুকোজের পোর্শন থাকে, ফসফেট থাকে, আর একটা অ্যামাইন গ্রুপ থাকে। তো এইটার হচ্ছে কি এই যে এটা দেখছো, এইটা বেসিক্যালি প্রত্যেকটা যে লিপিডের স্ট্রাকচারের মধ্যে থাকে, বা এইখানে যে এক একটা করে লিপিড দেখতে পাচ্ছ তোমরা, দিস আর বেসিক্যালি তার ডিটেলটা হচ্ছে এরকম দেখতে। তো এর থেকে বেশি তোমাদের ক্লাস 9 এই মুহূর্তে নয় জানার, হয়তো অতটা ডেপথে ঢুকছি না। তবে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, বা তোমরা হচ্ছে কি এটা সম্বন্ধে করতে পারো, ঠিক আছে? তো খুব ইন্টারেস্টিং একটা মেমব্রেন ফ্লুইডিটি সম্বন্ধে জানা, এটার উপরে প্রচুর গবেষণা হয়। কেন গবেষণাটা হয় মেমব্রেন ফ্লুইডিটির উপরে? প্রত্যেকটা কোষের মেমব্রেন ফ্লুইডিটি ডিফারেন্ট হয়। আমাদের দেহের যে অর্গান গুলো রয়েছে, একটা মাংসপেশি, একটা মাসেল সেলের, আর একটা লিভারের সেলের, বা একটা ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেলের মেমব্রেন ফ্লুইডিটি গুলো ডিফারেন্ট হয়। এই মেমব্রেন ফ্লুইডিটির গবেষণার উপরে নির্ভর করছে বিভিন্ন ওষুধের আবিষ্কার। যে ওষুধগুলো আবিষ্কার করা হয়, সেটা কি সেল মেমব্রেনকে ক্রস করে খুব তাড়াতাড়ি কোষটার ভেতরে ঢুকে যেতে পারবে, নাকি সেই উপাদানটাকে, সেই কেমিক্যালটা যেটা আমরা খাচ্ছি অ্যাজ এ মেডিসিন, সেটা হয়তো কোষটার ভেতরে ঢুকতেই দিচ্ছে না, তাহলে তো সেটা কাজই করতে পারবে না ভেতরে না ঢুকতে পারলে। তো এই ধরনের বিভিন্ন ধরনের গবেষণা মেমব্রেন ফ্লুইডিটির উপরে প্রচুর হয়, দরকার পড়ে। যারা হচ্ছে কি পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বা তাদের যে রিসার্চ উইং থাকে, তারা এই ধরনের গবেষণা সেলুলার লেভেলে করতে হয়। প্রথমে দেখতে হয় করে আদৌ ওষুধটা ঢুকছে কিনা, তারপরে হচ্ছে কি বাকি জিনিসপত্র আছে। তো স্টেপ বাই স্টেপ প্রসেস হয় যেরকম, ঠিক আছে? তো মেমব্রেন ফ্লুইডিটি, তো এর জন্য আমাদের হচ্ছে কি অলওয়েজ থ্যাঙ্কস দিতে পারি আমরা হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসনকে। তারা হচ্ছে কি এত বড় একটা ডিসকভারি করেছিলেন এবং আমাদেরকে স্ট্রাকচারটা বলেছিলেন। তো হোয়াট আর দ্য ফাংশনস অফ প্লাজমা মেমব্রেন? ইটস বেসিক্যালি এ সিলেক্টিভ ব্যারিয়ার। এটা একটা ব্যারিয়ার। আমাদের বাড়ির চারিদিকে যেমন পাঁচিল থাকে, যাতে কেউ হুট করে ঢুকে না পড়তে পারে, তোমাদের স্কুলের চারিদিকেও পাঁচিল রয়েছে, যাতে শুধু স্টুডেন্টরাই ঢুকবে, অবাঞ্ছিত কেউ যাতে ঢুকতে না পারে। যদি কেউ ঢুকতে হয়, একটা প্রপার প্রোটিন থাকবে, যেটাকে আমরা স্কুলের ক্ষেত্রে বলছি মেন গেট বা কোনো একটা অন্য গেট, যেখান দিয়েই কাউকে ঢুকতে হবে। সিম্পল। তো সেলও ঠিক একইভাবে, কোষও ঠিক একইভাবে, যেটাকে ও চাইবে শুধু তাকেই ভেতরে ঢোকার জন্য অ্যালাউ করবে, সবাইকে অ্যালাউ করবে। ইটস এ সিলেক্টিভ ব্যারিয়ার। সেকেন্ড কি করছে? মেইনটেইন অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। আমাদের
ইয়েস, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বেরগ্রাম পল্লী সেবানিকেতন হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ বলো। বলছি যে আমরা এই জিনিসটা একটু বুঝতে পারলাম না, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। বা ফ্লুইড মোজাইক একটু একটু বাংলাতে বুঝিয়ে দিলে ভালো হতো। ফ্লুইড মোজাইক মডেল না ফাংশনটা? ফাংশনটা। ও ফাংশনটা, ওকে। তো ফাংশনটা হচ্ছে গিয়ে ব্যারিয়ার বলতে মানে হচ্ছে গিয়ে বাধা, দ্যাটস আ ব্যারিয়ার। ব্যারিয়ার কথাটা মানে কি, কোষ পর্দার মেন কাজটা কি হচ্ছে, যেমন বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করা। এইটা যে একটা বাইরে থেকে একটা আঘাত পড়েছে, সেটা যাতে কোষকে কোনোভাবে বা কোষের ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে বা বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে যাতে ড্যামেজ না করতে পারে, সেই কারণে হচ্ছে গিয়ে কোষ পর্দা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, যেটা কি করছে, রেগুলেট করছে। রেগুলেট করা মানে, রেগুলেটের আরেকটা ইংলিশ কথা হচ্ছে কি কন্ট্রোল করা, ইজি এতে, বা নিয়ন্ত্রণ করা। যেটা নিয়ন্ত্রণ করবে কাকে, কি নিয়ন্ত্রণ করছে, মেটেরিয়ালের ফ্লোকে, কোন মেটেরিয়ালটা ঢুকবে আর কোন মেটেরিয়ালটা বেরোবে ইনটু অ্যান্ড আউট অফ দ্য সেল। কোষ থেকে কোষে কোনটা ঢুকবে আর কোষ থেকে কোনটা আউট অফ দ্য সেল, মানে কোষ থেকে কোনটা বেরিয়ে যাবে, সেইটাকে রেগুলেট করবে। এবং একটা সিলেক্টিভ ব্যারিয়ার, শুধু ব্যারিয়ার বলেনি, সিলেক্টিভ ব্যারিয়ার। সিলেক্টিভ কেন, কথাটা কেন আসছে, কারণ ও সবাইকে ঢুকতে বা বেরোতে বাধা দেয় না, কিছু উপাদানকে ঢুকতে বাধা দেবে। একটা ভাইরাস যদি আক্রমণ করে একটা কোষকে, ও চেষ্টা করবে হচ্ছে কি ওটাকে না ঢুকতে দেওয়ার কোষের মধ্যে। কিন্তু সেখানে যদি একটা গ্লুকোজ মলিকিউল আছে, আমরা খেয়েছি খাবার থেকে, সেই গ্লুকোজটা, কোষের গ্লুকোজ দরকার, তোমরা গ্লাইকোলাইসিস পড়ছো হয়তো, তো গ্লুকোজটা আমার কোষের ভেতরে সাইটোপ্লাজমে দরকার, তাহলে কি গ্লুকোজটাকে আমি ঢুকতে দেবো কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে ঢুকতে দেবো না। তো সেই কারণে কথাটা আছে, ইটস এ সিলেক্টিভ ব্যারিয়ার, যেটা কন্ট্রোল করছে, যেটা নিয়ন্ত্রণ করছে মেটেরিয়ালের ফ্লোটা ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। ওকে, সেকেন্ড ওয়ান, ইট সিলেক্টিভলি হেল্পস। সিলেক্টিভলি কথাটা আসছে, হেল্পস টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। কারণ এবারে আসছে কথাটা, আমি আগে নর্মাল সেলুলার অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় সেটা একটু বলে দিচ্ছি। নর্মাল সেলুলার অ্যাক্টিভিটি মানে কি, সেলের ভেতরে তোমরা হচ্ছে গিয়ে বিপাক পড়ছো বা মেটাবলিজম হয়তো পড়ছো, তারপরে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল পড়ছো। তো এই গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল যখন তোমরা পড়ছো, আজকে আমরা ওটা নিয়ে একটু আলোচনা করব, তোমাদের দেখছিলাম এই চ্যাপ্টারেই রয়েছে। তো গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেলে তোমরা বোধহয় বিভিন্ন উৎসেচকের ইনভলভমেন্ট শুনেছো। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে, বা ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল যখন হবে, সেখানে প্রচুর উৎসেচক নিযুক্ত থাকে, উৎসেচকের কাজ থাকে। তো যে কোনো উৎসেচক নির্দিষ্ট টেম্পারেচার, উষ্ণতায় এবং নির্দিষ্ট অ্যাসিডিটি বা বেসে, ক্ষারীয়তায় হচ্ছে গিয়ে কাজ করে। আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে গিয়ে, আমাদের ব্লাডের পিএইচ কারো জানা আছে? অ্যাপ্রক্সিমেটলি ইটস আ অ্যাপ্রক্সিমেটলি 7.2 to 4, ওই রকম রেঞ্জে থাকে আমাদের। তো 7.4 এর থেকে কমে যাওয়া মানে কি, অ্যাসিডিক হয়ে গেছে ব্লাডটা। আর 7.4 এর থেকে বেশি হয়ে যাওয়া মানে সেটা কি হয়ে গেছে, বেশি ক্ষারীয় হয়ে গেছে, ক্ষারটা বেশি হয়ে গেছে, বেস বেশি হয়ে গেছে, ক্ষার বা ক্ষারক। আর 7.4 এর কমে যাওয়া, পিএইচ কম মানে কি, পিএইচ কম মানে অ্যাসিডিটিকে ইন্ডিকেট করে। আমাদের স্টমাকের পিএইচ, তোমরা হয়তো পাকস্থলী বা ক্ষুদ্রান্ত ওগুলোও পড়বে, আমাদের স্টমাকের পিএইচ, স্টমাকের ভেতরে যেটা থাকে আমরা যখন খাই, সেখানে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যেটা আমাদের খাবারের পাচনের জন্য প্রচন্ড দরকার। সেইখানকার আমাদের স্টমাকে পিএইচ হচ্ছে গিয়ে জাস্ট 1। ক্যান ইউ ইমাজিন, আমাদের পিএইচ হচ্ছে 1। আমরা যদি কেমিস্ট্রি ল্যাবে যাই এবং কোনো অ্যাসিড যেটার পিএইচ হচ্ছে 1, আমরা যদি হাতটা ডোবাই, হাতটা পুড়ে যাবে, জাস্ট সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। সেই পিএইচটা, অতটা অ্যাসিডিটি, আমরা যে বাথরুম পরিষ্কার করারও আগেকার দিনে অ্যাসিড হতো, তারও পিএইচ হচ্ছে 1 নয়, সেগুলো 2, 3 এরকম কাছাকাছি বোধহয় হয়, আমি যদি খুব একটা ভুল না বলি, আমি একদম অ্যাকিউরেট হয়তো নয়, কিন্তু তার থেকেও বেশি খুবই কনসেন্ট্রেটেড হয় আমাদের স্টমাকের ভেতরের অ্যাসিডটা। তো সেই রকম হচ্ছে গিয়ে পিএইচ এ থাকে। তো পিএইচ এ কথাটা বলতে গিয়ে কেন এই কথাটা উঠলো, তো নর্মাল সেলুলার অ্যাক্টিভিটি একটা নির্দিষ্ট উষ্ণতায়, একটা উদাহরণ হিসাবে বলছি, যখন বাইরে প্রচন্ড গরম, তখন আমরা কিছু কাজ করতে গেলে খুব তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে যাই। আমরা এক্সস্টেড হচ্ছি মানে কি, আমাদের শরীরের ভেতরে যে কোষগুলো আছে সেগুলো সেই কাজগুলো করতে পারছে না, যতটা পরিমাণ এনার্জি তৈরি করার কথা সেটা করতে পারছে না। আবার যখন টেম্পারেচার 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে গেছে কোনো কারণে, শীতকালে, বা 8-9 ডিগ্রি, শীতকালেও আমরা জবুথবু হয়ে পড়ি,
খুব একটা এফোর্ট দিয়ে কাজগুলো করতে পারি না। কেন পারি না? তার কারণ তখনও কোষগুলো যতটা শক্তি তৈরি করার কথা, যতটা এটিপি তৈরি করার কথা, সেটা করতে পারছে না। সেই সেলের প্রত্যেকটা কোষের প্রত্যেকটা কাজ হচ্ছে কম্প্রোমাইজ হয়ে গেছে। সেই কারণে কোষের একটা নর্মাল সেলুলার অ্যাক্টিভিটি সবসময় একটা নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট পিএইচ, এরকম অজস্র ফ্যাক্টর রয়েছে, তার উপরে নির্ভর করে। তো কোষ পর্দার কাজ কি হয়? কোষ পর্দা কি করে? মেনটেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট কথাটার মানেটা কি? স্টমাকের ভেতরে, আমার যদি স্টমাকটাকে দেখি, মেবি এরকম একটা কিছু স্ট্রাকচার হতে পারে ফর এক্সাম্পল। তো স্টমাকের একটা লাইনিং আছে, তার ভেতরে একটা সেলের লাইনিং আছে স্টমাকের ভেতরটাতেও বেসিক্যালি। তো এইখানে আমার পিএইচ কি? পিএইচ কত? এখানে আমার পিএইচ হচ্ছে গিয়ে প্রচন্ড কম, ডাউন অ্যারো দিয়ে বোঝাচ্ছি, প্রচন্ড কম। তো অবভিয়াসলি সেইটা যাতে আমার এখানে যে কোষগুলো রয়েছে তাকে যাতে এফেক্ট না করতে পারে, অবভিয়াসলি কে প্রোটেক্ট করবে? এখানে উপস্থিত কোষ পর্দা বা সেই কোষের চারপাশে যে কোষ পর্দা রয়েছে তাদেরকে কাজ হচ্ছে কি প্রোটেক্ট করা, ঠিক আছে? এটা হচ্ছে কি মেনটেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। আর থার্ড হচ্ছে কি কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ। কোষ পর্দার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি কমিউনিকেশন অ্যামং সেলস। সেটা উদ্ভিদ কোষে হতে পারে, প্রাণী কোষে হতে পারে, সব বাইকার কোষে, এন্ড দেয়ার উইথ দেয়ার এক্সটার্নাল এনভায়রনমেন্ট। কথাটার মানেটা কি? একটা কোষে তোমরা হয়তো পড়েছো, কোষ কি করে? পাশাপাশি তো থাকে, সবাই একে অপরের সাথে গায়ে লেগে থাকে। তো এখানে কিছু একটা কোষের মেমব্রেনে হয়তো কিছু একটা চ্যানেল রয়েছে। ওই যেমন হচ্ছে কি একটু আগে কোষের পর্দার দেখলে যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যেখান থেকে একটা জিনিস, একটা উপাদান কোষের ভেতর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন চ্যানেলের থ্রু দিয়ে কোষেরা কি করে? একটা কোষ আর একটা কোষের সাথে সংযোগ স্থাপন করে। বুঝতে পারলে? বা এখানে হয়তো একটা চ্যানেল রয়েছে, আবার এখানেও আর একটা চ্যানেল রয়েছে মেবি। তো এখান থেকে কোনো একটা উপাদান প্রথমে বাইরে এলো, তারপরে সেই উপাদানটা আবার পাশের চ্যানেলটা দিয়ে অন্য কোষে ঢুকে গেল। তো এই যে কমিউনিকেশন অ্যামং সেলস, এটা হচ্ছে কি কোষ পর্দার একটা ফান্ডামেন্টাল কাজ, ঠিক আছে? এইগুলো মেন কাজ। এছাড়া আরো অজস্র কাজ বলতে গেলে অজস্র জিনিসকে হচ্ছে কি উল্লেখ করা যেতেই পারে। তো বেসিক্যালি এইটা হচ্ছে কি কাজ করে, ঠিক আছে? বোঝা গেছে? তো মেনলি বইতে এর থেকেও আরো বেশি পাবে, কিন্তু এটা হচ্ছে কি বেসিক্যালি ফান্ডামেন্টাল কিছু কাজের কথা আমি এখানে হাইলাইট করলাম। ওকে, তোমাদের বইতে একটা জিনিস নেই, কিন্তু আমার মনে হলো একটুখানি, বা কোনো বইতে অন্য বইতে আছে কিনা আমি জানি না, তোমাদের একটু জানার জন্য বা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটুখানি জেনে রাখা দরকার। দোজ আর বেসিক্যালি আমাদের সাইটোপ্লাজমের মধ্যে আরেক ধরনের প্রোটিন থাকে, যেটার কথা চট করে বলা হয় না। বিভিন্ন অর্গানিলের কথা হয়তো কিছু ছবিতে দেখতেও পারো। আমাদের কিছু মাইক্রোফিলামেন্ট থাকে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, মাইক্রোটিউবিউল, এই ধরনের বিভিন্ন টিউবিউল থাকে। তোমাদের ক্লাস 10-এতে রয়েছে কোষ বিভাজন, তখন মাইক্রোটিউবিউলের কাজের গুরুত্বটা বুঝতে পারবে, ঠিক আছে? মাইক্রোফিলামেন্ট বা ইন্টারমিডিয়েট, তো মাইক্রোফিলামেন্ট বলে একটা প্রোটিন হয় যেটা কোথায় থাকে? কোষের পেরিফেরির দিকে থাকে, কোষ পর্দার ঠিক নিচের দিকে থাকে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ এই ছবিটাতে। তার কাজ কি হয়? এখানে যদি কোনো আঘাত লাগে সেটাকে অ্যাবজর্ব করা, কাইন্ড অফ শক অ্যাবজর্বার। আমাদের গাড়ি বা সাইকেলের নিচে যেমন সিটের নিচে স্প্রিং থাকে, বা আমাদের বাইকের বা কোনো গাড়ির সামনের দিকে হাইড্রোলিক থাকে, 2 চাকা 4 চাকা যে চাকাই হোক না কেন, ঠিক একই কাজ করে অনেকটা মাইক্রোফিলামেন্টের। কি হয়? বাইরে থেকে যদি কোনো আঘাত আসে ও সেটাকে অ্যাবজর্ব করে নেয় ইমিডিয়েটলি, যাতে কোষ পর্দাটা ড্যামেজ না হয়। সেটা একটা মেন কাজ, ঠিক আছে? তার ফলে অর্গানিল গুলো প্রোটেক্টেড হয়। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলে আরেকটা প্রোটিন হয় সাইটোপ্লাজম। তো আমরা যে এইভাবে বসে আছি, তার মানে চিন্তা করো আমাদের প্রত্যেকটা কোষ গ্র্যাভিটেশনাল পুল রয়েছে, গ্র্যাভিটি কাজ করছে, তো মাধ্যাকর্ষণ বল। তাহলে কি হওয়া উচিত? আমাদের যদি একটা কোষ এরকম ভাবে থাকি, আমরা বসে আছি, তার ভেতরে উপস্থিত প্রত্যেকটা কোষেরই তো কোষ অঙ্গাণুগুলো তাহলে নিচের দিকে চলে আসা উচিত। নিউক্লিয়াস নিচে চলে এলো, মাইটোকন্ড্রিয়া নিচের দিকে, গলগি বডি নিচের দিকে, আর উপরের দিকে শুধু সাইটোপ্লাজম রয়ে গেল। তা কি কখনো হয়? হয় না। অর্গানিল গুলো যেটা যেখানে থাকার সে অলমোস্ট সেই জায়গাতেই থাকে, তাই তো? আমরা তো তাই জানি বা তাই দেখতে পাই ছবিগুলোতে। তাহলে সেটা কে মেনটেন করে? দোজ আর বেসিক্যালি মেনটেন বাই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ওরা কি করে? এক একটা দড়ির মতো জিনিস, এটাকে যেখানে রাখতে হবে, আমি এটাকে যদি এখানে ঝোলাতে চাই, কি করব? আমি উপর থেকে একটা দড়ি বাঁধবো,
তারপর আমি যদি ওখান থেকে আরেকটা একটু ডান দিকে টানতে চাই, তখন আমাকে অন্য আরেকটা দিক থেকে দড়ি ধরে এটাকে টানতে হবে, তবে এটা একটু ওইদিকে সরে থাকবে। তো মাইক্রোফিলামেন্টের কাজ হচ্ছে গিয়ে বেসিক্যালি সেইগুলো করা, ইন্টারমিডিয়েট ফিলামেন্টের। আর মাইক্রোটিউবিউলের কাজ কি? মাইক্রোটিউবিউলের কাজ হচ্ছে কি সেন্ট্রোজোমকে কোষ বিভাজনের সময় দুদিকে দু প্রান্তে সরিয়ে নিয়ে যাওয়া। ওটা তোমরা ক্লাস 10-এ যখন উঠবে তখন ওটা আরো ডিটেলে পড়বে। তো এই ধরনের 3টে প্রোটিন হয়, যেটা তোমাদের একটুখানি নামগুলো শুধু একটু জেনে রেখো, ব্যাস, এর বেশি আর কিছু এই মুহূর্তে খুব একটা দরকার নেই, ঠিক আছে? একটু জাস্ট তোমাদের কনসেপ্টের জন্য মনে হলো বলা যেতে পারে। তো নেক্সট আসছি 1 বাই 1, আমরা হচ্ছে কি নিউক্লিয়ার এক একটা অর্গানিলের কাজ। তো ফার্স্ট অর্গানিলের স্ট্রাকচারটা কিরকম? নিউক্লিয়াসের স্ট্রাকচারটা তোমরা অলরেডি পড়েছো। নিউক্লিয়াসের হচ্ছে কি বেসিক্যালি আমাদের সাইটোপ্লাজমের মধ্যে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের এই যে স্ট্রাকচার গুলো ছবিতে দেখতে পাচ্ছ, দিস আর কল্ড নিউক্লিওপোর, যার থ্রু দিয়ে ভেতরের ডিএনএ বা এমআরএনএ, ডিএনএ নয় এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, সেটা হচ্ছে গিয়ে কোষের বাইরে বেরিয়ে আসে, বা যে নিউট্রিয়েন্টটা নিউক্লিয়াসের দরকার সেটা নিউক্লিওপোরের থ্রু দিয়ে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে ঢোকে। তো নিউক্লিওপোরের থ্রু দিয়ে একমাত্র হবে, বাকি জায়গাগুলো দিয়ে কিন্তু যে কোনো জিনিস উঠে আর ঢুকতে পারে না। এছাড়া নিউক্লিয় কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। নিউক্লিয়ার এনভেলপ, যেটা মানে এনভেলপ মানে খাম, পরিষ্কার বাংলা কথায়, যেটাকে কোষ নিউক্লিয়ার পর্দা বলা হয়। নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পোর দেখতে পাচ্ছ যেটা নিউক্লিয়ার এনভেলপে থাকে। এছাড়া থাকে নিউক্লিয় জালক আর নিউক্লিয় প্লাজম। এই নিউক্লিয় জালকটা হচ্ছে কি খুব ইন্টারেস্টিং। ওয়াই ইট ইজ ইন্টারেস্টিং? কেন বলছো ওটাকে ইন্টারেস্টিং? নিউক্লিয় জালক থেকে, জালকের মধ্যেই থাকে আমাদের বেসিক্যালি ডিএনএ। দোজ আর অল বেসিক্যালি আওয়ার ডিএনএ, যেটা এখানে একটা ক্রোম্যাটিন বলে নাম লেখা আছে। তো নিউক্লিয় জালক হচ্ছে গিয়ে আর নাথিং বাট, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস রয়েছে, এছাড়া কি থাকছে? প্রচুর পরিমাণে নিউক্লিয় জালক থাকছে। আমরা যখন ছবি আঁকি তখন এরকম একটা কিছু আঁকতাম, যতদূর মনে পড়ছে, নিউক্লিয় জালক রয়েছে। তো এই নিউক্লিয় জালক গুলো আর কি রয়েছে? এই ফাঁকা জায়গাগুলো, এগুলো হচ্ছে নিউক্লিয় প্লাজম থাকে আর নিউক্লিয়ার মেমব্রেন চারপাশে। তো এই নিউক্লিয় জালক গুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে আর ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, বা এর মধ্যে আমাদের জিন থাকে, যেটা আমাদের বংশগতির ধারক এবং বাহক। একটা আমাদের দেখতে কেমন হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখতে কেমন হবে, দুটোই হাত হবে, দুটোই পা হবে, দুটো কান হবে, দুটো নাক ঠিক এই জায়গাতেই থাকবে, সেগুলো মোটামুটি এই জিনিসগুলো ডিসাইড করে আমাদের কি ধরনের জিন রয়েছে তার উপরে, যেটা আমরা বাবা মার থেকে পেয়ে থাকি সাধারণত। তো এটা কোথায় থাকে? এটা প্রেজেন্ট থাকে, ডিএনএ প্রেজেন্ট থাকে নিউক্লিয়াসের মধ্যে, যার কোষ বিভাজনের সময় একটা গুরুত্ব রয়েছে। তো তাহলে এছাড়া আর কি হয়? সেই ডিএনএ, এছাড়া ডিএনএ এর কাজ হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করা, বা ওই ধরনের কাজও ডিএনএ তে রয়েছে। আমি যখন কথা বলছি, বা আমাদের তোমাদের লোহিত রক্তকণিকা এরিথ্রোপয়েসিস এইবারে রয়েছে, আমি দেখলাম বইতে। এরিথ্রোপয়েসিস কি জিনিসটা? লোহিত রক্তকণিকা তৈরি হবে। তার মানে একটা কোষ থেকে, হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে অজস্র কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে কোষ তৈরি হবে। তো সেইভাবে হতে হতে আমরা আলটিমেটলি অজস্র কি পাবো? লোহিত রক্তকণিকা পাবো, রেড ব্লাড সেল পাবো। সরি, ছবিটা হয়তো খুব ভালো হচ্ছে না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি বোঝাতে চাইছি। তো এটাও আবার ফার্দার হচ্ছে কি কোষ বিভাজন হবে। তো এই হতে হতে আমরা প্রচুর, একটা কোষ থেকে, এখানে একখানা কোষ ছিল, একটা কোষ থেকে আমরা অজস্র লোহিত রক্তকণিকা পাই। 7 থেকে 8 দিন বাদে লোহিত রক্তকণিকা তৈরি হতে 7-8 দিন সময় লাগে মোটামুটি, আমার যতদূর মনে পড়ছে। তো এই 7-8 দিনে এতগুলো কোষ তৈরি হচ্ছে। তার মানে কোষটার যে বিভাজন হবে, বা কোষের তৈরির জন্য ভেতরের যে ফাংশন গুলো করা, বা তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি কি এবারেই রয়েছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা হরমোন, এগুলো কি এবারেই রয়েছে? না, এটা এবারে অতটা খেয়াল করছে। তো ওটা বোধহয় ক্লাস 10-এ রয়েছে। তো সেই যে ধরো আমাদের হাইট প্রত্যেকের ডিফারেন্ট কেন, বা আমাদের দেখতে আলাদা আলাদা হয় কেন? তার কারণ আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটার এক্সপ্রেশনের বাংলা কি বলবো, সেই ডিএনএটা প্রত্যেকের ক্ষেত্রে সমপরিমাণ প্রোটিন তৈরি করে না। ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? ডিএনএ এর যে সিকোয়েন্স থাকে সেখান থেকে প্রোটিন তৈরি হয়। দুটো পদ্ধতি আছে, ডেপথে এখনই ঢুকছি না। তো ডিএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হবে, ফর এক্সাম্পল গ্রোথ হরমোন,
গ্রোথ হরমোন হচ্ছে কি আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। আমাদের ব্রেনে পিটুইটারি বলে একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে আমাদের গ্রোথ হরমোন সিক্রিটেড হয়, সেটা আমাদের বিভিন্ন হাড়ের বৃদ্ধি, পেশির বৃদ্ধি, অর্গানের বৃদ্ধি সেগুলোতে কাজে লাগে। তো গ্রোথ হরমোন কার কতটা সিক্রিটেড হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তার ভেতরে গ্রোথ হরমোনের জিনটা কতটা প্রোটিন তৈরি করছে। ঠিক আছে, জিন থেকে কতটা প্রোটিন তৈরি হচ্ছে। যাদের গ্রোথ হরমোনের প্রোটিনটা কম তৈরি হচ্ছে তাদের বৃদ্ধি কিছুটা কম হবে। যাদের গ্রোথ হরমোনের প্রোটিন নর্মাল তৈরি হচ্ছে, নর্মাল একটা জেনারেল হাইট আমাদের যেটা ইন্ডিয়ান পপুলেশনের সেটা হবে। আবার কারোর যদি খুব বেশি হচ্ছে কি গ্রোথ হরমোনের সিক্রিশন হয়ে থাকে অনেক ক্ষেত্রে সালে সেটা হচ্ছে কি অ্যাক্রোমেগালি, মানে সেটা হচ্ছে কি জাইগান্টিজম বলে। তো অতিকায়ত্ত হচ্ছে কি হতে পারে, খুব বেশি লম্বা বা খুব বেশি চওড়া। ঠিক একইভাবে ধরো কখনো কখনো আমরা তো বাইরের খাবার দাবার একটু খেয়ে ফেলি। কিছু জন আছে বাইরের খাবার খেলে কোনো অসুবিধা হয় না অতটা, কিন্তু কিছু জন আছে যারা বাইরের খাবার একটুখানি খেলেই গা গুলোনো, বমি বমি ভাব এবং বাড়িতে ধরে ফেলে, লুকোনোর জায়গা থাকে না বেসিক্যালি। তো এই দুটো ক্ষেত্রে কি হয়, আমাদের পেটেও যে উৎসেচক গুলো আছে সেগুলো সমপরিমাণে নিঃসৃত হয় না। তার কারণ কি, সেখানে যে কোষগুলো আছে যারা ওই উৎসেচকটা তৈরি করার জন্য দায়ী, তার ডিএনএটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা পরিমাণে তৈরি করে বেসিক্যালি। তো দিস আর বেসিক্যালি তাহলে নিউক্লিয়াসের কাজ কি হয়, সেলুলার স্ট্রাকচার মেনটেন করা। কেন সেলুলার স্ট্রাকচার কিভাবে মেনটেন করে, কারণ নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ গুলো থাকে তারা কোষের স্ট্রাকচার তৈরি করার জন্য যে প্রোটিন গুলো রেসপন্সিবল, সেই প্রোটিন গুলোকে তৈরি করতে সাহায্য করে। নিউক্লিয়াস ডাইরেক্টলি কোষের পর্দায় গিয়ে হচ্ছে গিয়ে হাত দিয়ে পা দিয়ে ঠেলে ধরে থাকবে না কোষ পর্দাকে, কিন্তু যে মাইক্রোফিলামেন্ট, যে মাইক্রোটিউবিউল বা যে অর্গানিল গুলো, তার ভেতরে যে প্রোটিন গুলো, সেই সব কিছু তৈরির জন্য নিউক্লিয়াস দায়ী। ঠিক আছে, তারপরে কি এটা সেলুলার অ্যাক্টিভিটির জন্য, সেলুলার অ্যাক্টিভিটি, সেলের ভেতরে অ্যাক্টিভিটি কতটা হবে, সেলটা নিশ্চুপ অবস্থায় থাকবে নাকি সেলটা হচ্ছে কি, এখন আমি বক বক করছি তার মানে আমার এখানে যতগুলো মাংসপেশি আছে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি, আমি বেগমপুর হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ আমাদের এই কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, এখন কি মাইক্রোফোনটা শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ সেটাই একবার চেক করে নিচ্ছি আর কি। ও ওকে আচ্ছা, ওকে, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো সেলুলার অ্যাক্টিভিটি বলতে কি, কোষীয় কার্যাবলী, কোষের যা যা কাজ ভেতরে, সেই প্রত্যেকটা কাজ কোষ কতটা কাজ করবে নাকি করবে না, নাকি রেস্টিং কন্ডিশনে কিছু হচ্ছে গিয়ে, শোনা যাচ্ছে? এনিওয়ান প্লিজ একটু হাত তুলে রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। সেগুলো সবকিছু ডিসাইড করা হচ্ছে কি নিউক্লিয়াস। এছাড়া বিভিন্ন অর্গানিল তৈরিতেও হচ্ছে কি নিউক্লিয়াসের রোল থাকে। ঠিক আছে, তো নিউক্লিয়াস হচ্ছে কি একটা খুবই কি এলিমেন্ট আমাদের কোষের মধ্যে। সেকেন্ড মেজর কোষাঙ্গাণু যেটা আমাদের কোষের মধ্যে হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সবকটা অঙ্গাণুরই নিজস্ব গুরুত্ব রয়েছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার গুরুত্বটা অপরিসীম। তার কারণ মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, তোমরা পড়েছো জানো, আমি জিজ্ঞেস করছি না যেহেতু হয়ে গেছে। মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর বলা হয়। এবং কোষের শক্তিঘর কেন বলা হয়, তোমরা যদি ছবিটা দেখো, মাইটোকন্ড্রিয়ার কিন্তু একটা ইউনিক স্ট্রাকচার রয়েছে। কেউ কি বলতে পারবে মাইটোকন্ড্রিয়ার বিশেষত্ব কি? অন্য কোষাঙ্গাণুর তুলনায় মাইটোকন্ড্রিয়ার একটা বিশেষত্ব আছে, স্ট্রাকচারাল বিশেষত্ব, গঠনের দিক থেকে একটা খুবই ইউনিকনেস আছে। কেউ বলতে পারবে? এনিওয়ান? কোন স্কুল? একটু হাত তুলে মাইক্রোফোন অন করে। আর কে এমভি মেদিনীপুর, মাইক্রোফোন অফ রয়েছে কিন্তু তুমি মাইক্রোফোন নিয়েছো কিন্তু ওটা মিউট অবস্থায় রয়েছে। কেউ বলার চেষ্টা করছে, শিবপুরেরও একজন বলার চেষ্টা করছে, একটু যদি তোমরা হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি। এনিওয়ান? হ্যাঁ হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। ইয়েস, ভেরি গুড, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে। ভেরি গুড। তো আমাদের নিউক্লিয়াসের মধ্যে যেমন ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে। কেন রয়েছে বলতে পারবে? হঠাৎ করে অন্য অর্গানুগুলোর নেই কিন্তু কোষাঙ্গাণুগুলোর, কিন্তু মাইটোকন্ড্রিয়া হঠাৎ করে নিজস্ব ডিএনএ রাখার দরকার কেন পড়লো?
ওকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে তোমরা পড়বে ক্রেব সাইকেল, তো তার যে উৎসেচক, জেনারেলি সবকটা উৎসেচক হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিজের কাজটা নিজেই করে নেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ভেতরের উৎসেচক গুলো বাইরে থেকে তৈরি হয়ে ভেতরে না ঢুকিয়ে আমাদের প্রকৃতি, আমাদের নেচার এমন একটা স্ট্রাকচার আমাদের বডিতে তৈরি করেছে, বা উদ্ভিদের ক্ষেত্রেও, যে মাইটোকন্ড্রিয়া নিজের কাজটা যাতে নিজেই করে নিতে পারে। কারণ মাইটোকন্ড্রিয়ার ওয়ার্কলোড প্রচুর। কি ধরনের ওয়ার্কলোড? ওকে এটিপি তৈরি করতে হবে সব থেকে বেশি পরিমাণে। আমরা যাই করতে যাই সব জায়গায় এটিপি লাগবে। একটা কিছু কোষের এক জায়গা থেকে অন্য প্রান্তে পাঠানোর জন্য এটিপি লাগবে কোষের অনেক ক্ষেত্রে। তাহলে এটিপি যোগান দিতে হবে মাইটোকন্ড্রিয়াকে। তো নিজের কাজ নিজে করে নেবে, সেখানে যাতে ভেতরে যে উৎসেচক গুলো থাকে সেটা যাতে যথেষ্ট পরিমাণে তৈরি হয়, সেই কারণে হচ্ছে গিয়ে এমটি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে। আরেকটা আছে স্ট্রাকচারালি। গুড, ওয়ান অ্যান্সার আই গট। আরেকটা কেউ বলতে পারবে, যেটা একটু হয়তো ডিফিকাল্ট হলে হতে পারে? একটা ক্লু দিচ্ছি, মাইটোকন্ড্রিয়ার হচ্ছে গিয়ে যে মেমব্রেনটা থাকে সেখানে একটা হচ্ছে কি ইউনিকনেস রয়েছে। ওকে, মাইটোকন্ড্রিয়ায় তোমরা ছবিতেও যেটা দেখতে পাচ্ছ, কোষের চারিদিকে যেমন একটা কোষ পর্দা হচ্ছে কি ঘিরে রয়েছে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি হয়, মাইটোকন্ড্রিয়ার কোষ পর্দাটা তোমরা হয়তো বা যে মেমব্রেনটা থাকে সেটা দ্বিস্তরীয়, মানে ডবল লিপিড বাইলেয়ার হচ্ছে গিয়ে থাকে। তার মধ্যে এই যে বিভিন্ন ক্রিস্টি গুলো থাকে সেরকম, হয়তো ছবিটা খুব একটা ভালো নয়, তো এই যে বেসিক্যালি ক্রিস্টি গুলো, তো ইচ ক্রিস্টি ইজ বেসিক্যালি ওয়ান মেমব্রেন। একটা পুরো কমপ্লিট লিপিড বাইলেয়ার হচ্ছে কি একটা মেমব্রেন। যদি এটাকে জুম করি, ফর এক্সাম্পল এই জায়গাটাকে আমি একটা যদি জুম করতে চাই, মানে এটা হচ্ছে কি একটা লিপিড বাইলেয়ার থাকে, তার নিচে ভেতর দিকে আর একটা লিপিড বাইলেয়ার থাকে। তার মানে একটা বহিঃপর্দা বলা হয় আর একটা অন্তস্থ পর্দা বলা হয়। সেখানে হচ্ছে কি যদি আরেকটু দেখা হয়, এখানে হচ্ছে কি বিভিন্ন ওই যে টেল গুলো দেখাচ্ছিলাম এরকম এরকম, এ ধরনের একটা মেমব্রেনাস স্ট্রাকচার হচ্ছে গিয়ে এখানেও থাকে। মানে পুরো কোষ পর্দার যেরকম গঠন সেরকম একটা বহিঃপর্দা থাকে, আর একটা হচ্ছে গিয়ে অন্তস্থ পর্দা থাকে যে হচ্ছে গিয়ে ঘিরে থাকে। বোঝা গেল? আর এর মাঝের মেমব্রেনের জায়গাটাকে বলা হয় বোধহয় বাংলায় আমার ইন্টারমেমব্রেন স্পেস, বা বাংলায় হচ্ছে গিয়ে বোধহয় দুটো পর্দার মাঝখানে, আমার এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, তো বাংলাটা একটুখানি দেখে নিও। আর তার ভেতরে হচ্ছে গিয়ে যেটা থাকে এই পোর্শনটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স বা ধাত্র বলা হয়, মাইটোকন্ড্রিয়াল ধাত্রটা। তো ধাত্রের চারপাশে একটা মেমব্রেন থাকে, মাঝখানে হচ্ছে গিয়ে দুটো পর্দার মাঝখানে একটা গ্যাপ থাকে, তারপরে আরেকটা বহিঃপর্দা থাকে। আর এই ম্যাট্রিক্সে কি থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, বিভিন্ন ধরনের গ্র্যানিউল থাকে। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে মেমব্রেনের স্ট্রাকচারটা, যেটা অন্য অর্গানিলের ক্ষেত্রে কিন্তু একটাই কোষ পর্দা বা ওই ধরনের একটা লিপিড বাইলেয়ারটা একটাই থাকে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দুটো রয়েছে। আর তোমরা ডান দিকে যদি দেখো, এটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি। এখানে দেখতে পাচ্ছ, আমরা খালি চোখে যদি দেখি তার থেকে ৮০,০০০ গুণ বড় করে আমরা হচ্ছে কি যদি দেখা হয়, তাহলে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাবো মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে। মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি রিয়েল টাইমে এরকম দেখতে হয়, ঠিক আছে? যেটা অরিজিনাল একদম কোষের মধ্যে দেখতে গেলে যদি দেখি সেরকম হয়। ৮০,০০০ গুণ বড় করে দেখছি আমরা, এটা যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ খালি চোখের ৮০,০০০ গুণ বড় করে। আর ওটা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা ছবি এটা একটা। তো বেসিক্যালি এটাই। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমরা হয়তো একটা জিনিস দেখবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কথা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে হয়। তো একটু আগে যে কথাটা বলছিলাম, মাইটোকন্ড্রিয়ার একটা বাইরের দিকের মেমব্রেন থাকে আর একটা ভেতর দিকে ইনার মেমব্রেন থাকে। তো বেসিক্যালি এটিপি প্রোডাকশন কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকা যে প্রোটিনটা থাকে সে বেসিক্যালি আমাদের এটিপি তৈরি করতে সাহায্য করে। সেই এটিপিটা তৈরি হয় তারপরে কোষের মানে মাইটোকন্ড্রিয়া থেকে বাইরে বেরিয়ে যায়। তো বেসিক্যালি এই গ্লাইকোলাইসিস এবং ক্রেব সাইকেল এবং ইটিসিটা নিয়ে আজকে টাইম অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে আমরা নেক্সট দিনকে আলোচনা করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্বন্ধে আলোচনা করব। তো বেসিক্যালি মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এটিপি প্রোডাকশন করা আর
অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ। অ্যাপোপ্টোসিস কথাটার মানে হচ্ছে কি কোষের মৃত্যুর জন্য মাইটোকন্ড্রিয়া দায়ী। যখন মনে হয় যে কোনো কোষকে মারতে হবে বা ওর যথেষ্ট আয়ু শেষ হয়ে গেছে, তখন মাইটোকন্ড্রিয়া এটিপি প্রোডাকশন আস্তে আস্তে বন্ধ করে দিতে থাকে। তার ফলে কোষের যে নর্মাল কাজগুলো করার দরকার পড়ে সেগুলো করার জন্য যথেষ্ট পরিমাণে এটিপি পায় না। প্লাস লাইসোজোম তখন হচ্ছে গিয়ে লাইসোজোমের যে এনজাইম গুলো, উৎসেচক গুলো, সেগুলো সিক্রিশন বাড়িয়ে দেয়। তো এই দুটো জিনিস একসাথে কাজ করে হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া কোষ এর মৃত্যুতে, সেল ডেথের জন্য হচ্ছে গিয়ে প্রমোট করে। কারণ আমাদের বডিতে সেল ডেথ না হলে, সেটা আগের দিন বোধহয় কোনো একটা সময় বলেছিলাম, যদি সেল ডেথ হচ্ছে না কিন্তু সেলের গ্রোথ হয়ে যাচ্ছে, সেটা বৃদ্ধি হচ্ছে, সেলের বংশবিস্তার হয়ে চলেছে, তাহলে আলটিমেটলি ওটা টিউমার ফর্ম করে, যেটা ক্যান লিড টু ক্যান্সার অলসো। তো সেটা যাতে না হয়, কোষের মধ্যে ক্রমাগত কোষের মৃত্যু হয় আর সেখানে নতুন কোষ তৈরি হয়। তো এই কোষের মৃত্যু, অ্যাপোপ্টোসিস যেটাকে বলা হয়, কোষ নিজে ডিসাইড করছে আমি মারা যাব, দ্যাট ইজ দ্য সেলফ ডেথ। তো সেইটা হচ্ছে কি, সেই মেকানিজমটা অ্যাপোপ্টোসিস বলা হয়। আর একটা কোষের কি ধরনের ডেথ হয়, বাইরে থেকে কোনো ইনজুরি লাগলো, আঘাত লাগলো, কোষের মৃত্যু হয়। অথবা কোনো বাইরের প্যাথোজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরের কোনো কোষকে আক্রমণ করে, সেটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যেটাই হোক, তাহলেও কোষের মৃত্যু হয়। এই বিভিন্ন তিনটে মেকানিজমে মেনলি সেল ডেথ আমাদের বডিতে হয়ে থাকে। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা? নেক্সট দিন আমরা টিসিএ সাইকেল দেখবো। ঠিক আছে, ক্রেবস সাইকেল, যেটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে টিসিএ সাইকেল হয়। তো সেইখান থেকে তার কাজ কি, যাতে আমরা অনেক বেশি বেশি পরিমাণে এটিপি পেতে পারি। কোথা থেকে পেতে পারি? একটা অ্যাসিটাইল কোয়ে থেকে বা পাইরুভেট থেকে, পাইরুভিক অ্যাসিড থেকে কিভাবে হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর পরিমাণে এটিপি তৈরি হচ্ছে সেইগুলো আমরা দেখবো। আর গ্লুকোজ থেকে কি করে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে সেই জিনিসটাও, বা পাইরুভেট তৈরি হচ্ছে সেই পাথওয়েটাও দেখবো। আর তার সাথে হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা সম্বন্ধে একটুখানি 1-2 লাইন পড়বো। তো দিস আর অল ফ্রম মাই সাইড ফর টুডে। এনি কোশ্চেন্স, এনি ডাউট? কারোর কোনো জিজ্ঞাসা আছে? সবাই বসে আছে, ওয়েট করছে, কে ও জিজ্ঞেস করুক, সে জিজ্ঞেস করুক, বা কোনো জিজ্ঞাসাই নেই, সব বুঝে গেছে হয়তো। কোনো জিজ্ঞাসা, কোনো কোয়ারিজ, কোনো ডাউট? যদি না থেকে থাকে, ইউ ক্যান লিভ। তোমরা হচ্ছে গিয়ে লিভ করতে পারো। এবং আমি রেসপেক্টেড টিচার্স বা যারা রয়েছেন, কোঅর্ডিনেটর বিবেক দিশার স্কুলের, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি একটু কাইন্ডলি স্কুলের নামটা লিখে, টোটাল স্টুডেন্ট স্ট্রেংথ কত এবং আজকে ক্লাসে কতজন অ্যাটেন্ড করেছে সেটা যদি একটু চ্যাট বক্সে লিখে দেয় তাহলে খুব ভালো। কারোর কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট করতে পারো চাইলে। আই অ্যাজিউম নো। তাহলে আমি স্টপ শেয়ারিং করছি, তোমরা হচ্ছে কি লিভ করতে পারো। থ্যাংক ইউ অল অফ ইউ।